আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত আজকের এই লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষে এবং আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আজকের লেকচারে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্র। যুক্তিবিদ্যা বিষয়টি ইন্টারমিডিয়েটের আগে কোনো শিক্ষার্থীই কিন্তু আগে থেকে পড়ে আসে না, যে কারণে যুক্তিবিদ্যা বিষয়টি আপনাদের সবার কাছে নতুন এবং উচ্চ মাধ্যমিকে যখন আমরা এই বিষয়টি পাই, নতুন একটি বিষয়, নতুন শব্দ, নতুন অনেকগুলো আলোচনা করার বিষয়, তখন কিন্তু শিক্ষার্থীদের কাছে একটু ভয় লাগে। আমরা অন্যান্য বিষয়গুলো আগে পড়ে আসি, ইতিহাস কিংবা অর্থনীতি, এই বিষয়গুলো আগে পড়ে থাকলেও যুক্তিবিদ্যার বিষয়টি আগে থেকে আমরা একেবারেই পড়ে আসি না, নতুন একটি বিষয়। এবং এই যুক্তিবিদ্যার বিষয়টি আলোচনা করতে গিয়ে বা যুক্তিবিদ্যার বিষয়টি আমি পড়তে গিয়ে কতগুলো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যুক্তিবিদ্যার সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা আমার কাছে মনে হয়েছে, ইন্টারমিডিয়েটের বইয়ে যে ধরনের ভাষায় যুক্তিবিদ্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে বা লেখা হয়েছে, সেই ভাষাটি আমাদের কাছে একটু দুর্বোধ্য। সেই ভাষার সাথে আমরা পরিচিত নই, কারণ যেহেতু এটি অনুবাদ করে লেখা একটি বিষয়, বাইরের দেশে এটি আলোচনা করা হয়, সেই ইংরেজি ভাষাগুলোকে যখন বাংলায় অনুবাদ করা হয়েছে, তখন অনেকগুলো কঠিন এবং অপ্রচলিত শব্দ এই বইয়ের মধ্যে চলে এসেছে। যে কারণে শিক্ষার্থীরা যখন বইটি খুলে পড়েন এবং ভাষাগত জায়গাটি যখন বুঝতে পারেন না, তখন কিন্তু শিক্ষার্থীরা ভয় পেয়ে যান। তবে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনাদের ভয় দূর করার জন্যই আমরা কিন্তু আছি। এবং এর সবচাইতে ইতিবাচক যে দিকটি হচ্ছে, সেটি হচ্ছে অন্যান্য বিষয়গুলো আপনাকে বারংবার পড়তে হয়। ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, দেখা যাচ্ছে অর্থনীতিতে আপনাকে বারংবার অঙ্কগুলো করতে হচ্ছে কিংবা থিওরিটা বারবার পড়তে হচ্ছে। কিন্তু যুক্তিবিদ্যা এমন একটি বিষয় যেটি যদি আপনি একবার বুঝে যান, তারপরে কিন্তু আপনাকে আর বারবার পড়তে হবে না। একবার বুঝে যাওয়ার পরে আপনি শুধুমাত্র পরীক্ষার আগের দিন রিডিং পড়েই আপনি কিন্তু খুব ভালো পরীক্ষা দিতে পারেন। আরও একটি সুবিধা হচ্ছে যে আমাদের মানবিক বিভাগের যতগুলো বিষয় রয়েছে, তার মধ্যে যুক্তিবিদ্যা বিষয়টিতে সবচাইতে বেশি নম্বর তোলা যায়। আপনি চাইলে যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যে 200 নম্বর রয়েছে, সেই 200 নম্বরের মধ্যে 190-এর অধিক নম্বর পাওয়া সম্ভব এবং সেটা খুবই সহজ। কিন্তু অন্যান্য বিষয়ে এই 190 নম্বর যদি আপনি তুলতে চান, তাহলে কিন্তু সেটি অনেকটাই কঠিন, যে কারণে যুক্তিবিদ্যা বিষয়টি আপনার মোট নম্বরের জায়গা থেকে আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। তো কথা না বাড়িয়ে আজকে ক্লাসে আমি চলে যাচ্ছি। তো আজকের আমাদের প্রথম লেকচারে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়টি নিয়ে। আমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। প্রথম অধ্যায়টির ওপরে আজকের প্রথম যে লেকচার, সেই লেকচারটি কিন্তু সাজানো হয়েছে। তো আমরা দেখব যে প্রথম অধ্যায়ের কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যদি একটু টপিকগুলো আজকের দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, যুক্তিবিদ্যার ধারণা, বিভিন্ন যুক্তিবিদদের প্রদত্ত ধারণা, যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যার পরিসর এবং সবশেষে এই অধ্যায়টি নিয়ে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমাদের যে বিষয়টি আছে সেটি হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। বইয়ের ভাষার যুক্তিবিদ্যার পরিচিতি বলার আগে আমি নিজে থেকে কয়েকটি কথা বলতে চাই। যুক্তিবিদ্যাটি অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু আলোচনা করা হচ্ছে এবং সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত আলোচনাটি চলে আসছে। তার মানে যুক্তিবিদ্যা এমন একটি বিষয় যেটি অনেক মূল্যবান একটি বিষয় এবং যার কার্যকারিতা এখন পর্যন্ত পৃথিবীতে আছে বলেই কিন্তু আমরা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করে থাকি। যদি প্রথম লাইনটা দেখি, তাহলে বলা হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে খ্রিস্টপূর্ব 322 যুক্তিবিদ্যা যাত্রা শুরু করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব প্রাচীনকাল থেকে, খ্রিস্টপূর্বের সময় থেকেই কিন্তু যুক্তিবিদ্যা বিষয়টি আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে দার্শনিক চিন্তার বিকাশের কারণে বুদ্ধিভিত্তিক চর্চা ও চিন্তার মৌলিক ভিত্তি হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন যে প্রাচীনকালে যারা দার্শনিক ছিল, দার্শনিকরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। তারা বিভিন্ন জ্ঞানের শাখা নিয়ে আলোচনা করেছে এবং সেই জ্ঞানের শাখাতে তারা অনেক বিষয় অনুসন্ধান করেছে। সে কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের বিষয়গুলো পড়ে থাকি এবং সেখান থেকে আমরা ধারণা পেয়ে থাকি। অর্থাৎ সেই দর্শন চর্চা এবং দর্শন চিন্তা যখন শুরু হয়েছিল, সেই সময়টি থেকেই কিন্তু আসলে মূলত যুক্তিবিদ্যার যাত্রাটি শুরু হয়। অর্থাৎ যুক্তিবিদ্যার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে যুক্তিবিদ্যা অনেক সুপ্রাচীন কাল থেকে কিন্তু চর্চা হয়ে আসছে।
এবং বলা হচ্ছে কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করে কোনো বিষয়ের যুক্তি প্রতিষ্ঠা করা, সত্যকে অনুসন্ধান করা, যুক্তির কলা কৌশলকে তুলে ধরা, সুচিন্তিত যুক্তিবিন্যাস উন্মোচন করাই হলো যুক্তিবিদ্যার প্রথম ও প্রধান উদ্দেশ্য। আচ্ছা, এই যে একটা লাইন যে আমি বললাম, এই লাইনটা শোনার পর আপনাদের কাছে অনেক বেশি কিন্তু কঠিন মনে হচ্ছে। এবার এটিকে আমি একটু ভেঙে আমার ভাষায় আমি বলি। যখন প্রাচীনকালে দর্শন চর্চা শুরু হয়েছিল, সেই দর্শন চর্চার সময় দেখা যাচ্ছে যে আমরা যখন নতুন একটি জ্ঞানের শাখা আবিষ্কার করি, তখন আমাদেরকে কতগুলো যৌক্তিক পদ্ধতি মেনে সেই জ্ঞানের শাখাগুলো আবিষ্কার করতে হয়েছে। এই যে দার্শনিকরা যে বিভিন্ন তত্ত্বগুলো দিয়েছেন, সেই তত্ত্বগুলো তাদের আগে কেউ জানতো না, তারা জিনিসগুলোকে অনুসন্ধান করেছেন। এবং যখন আমরা কোনো কিছু লিখি বা যখন আমরা কোনো কিছু বলি জনসাধারণের জন্য, তখন আমাদেরকে চিন্তা করে জিনিসটি বুঝে তারপরে বলতে হয়। ঠিক একইভাবে যখন দার্শনিকরা দর্শন চর্চা করতো, দর্শন চর্চা মানে হচ্ছে যে জ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে বা জ্ঞান নিয়ে হচ্ছে আলোচনা করা, তখন সেই আলোচনার মধ্যেই দেখা গেছে যে যুক্তিবিদ্যার যে প্রথম ধারণা বা যুক্তিবিদ্যার যে বিষয়টি, সেই বিষয়টি জড়িত ছিল। আমি আপনাকে একটা কথা বললে আপনি তখনই মানবেন যখন আমার কথাটি যুক্তিযুক্ত। আমি একটা যুক্তি ছাড়া যদি কথা বলি, তাহলে কিন্তু সেটি আপনারা মেনে নিতে বাধ্য হবেন না বা সেটি মেনে নেবেন না। ঠিক একইভাবে দার্শনিকরা যখন তাদের তত্ত্বগুলোকে উপস্থাপন করছেন মানুষের সামনে, তখন মানুষকে বোঝানোর জন্য তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হতো বা তার পক্ষে বিপক্ষে প্রমাণ রেখে কিন্তু কথা বলতে হতো। সেই জায়গাটা থেকেই মূলত যুক্তিবিদ্যার যাত্রাটি শুরু হয়েছে। এবং আমরা আজকে যে যুক্তিবিদ্যাটি পড়ব, যুক্তিবিদ্যা শব্দটি শুনলে আপনাদের কাছে মনে হবে যে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি দেওয়া শেখায়। আসলে যুক্তিবিদ্যার পরিসরটা আরও অনেক বড়। যুক্তিবিদ্যা আমাদেরকে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করতে সাহায্য করে। জানা সত্য মানে কি? যেটা আমি জানি। অজানা সত্য হচ্ছে যেটা আমি জানি না। অর্থাৎ যে জিনিসটা আমার জানা নেই, সেই জিনিসটাকে আবিষ্কার করে যখন আমি বের করি, তখন সেটা হচ্ছে অজানা সত্য থেকে জানা সত্ত্বে গমন করা। যেমন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের জিনিস কিন্তু নতুন নতুন আবিষ্কার করছেন। আবিষ্কার করার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে এই বিষয়টি কীরকম হবে। যেমন ধরেন টেলিভিশন যখন আবিষ্কার হয়েছে, টেলিভিশন আবিষ্কার হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে এমন একটি যন্ত্র আসবে যে যন্ত্রের মাধ্যমে আমরা অডিও ভিজুয়ালাইজ বিষয়গুলো দেখতে পারবো। কিন্তু এই যে একজন বিজ্ঞানী টেলিভিশন আবিষ্কার করলেন, সে আবিষ্কার করার আগে তিনি কতগুলো বিষয়কে কি করেছেন? পর্যবেক্ষণ করেছেন, সেগুলোকে দেখেছেন, যাচাই বাছাই করেছেন, তারপর তিনি টেলিভিশনটা আবিষ্কার করতে পারছেন। তখন আমরা মানুষরা নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হলাম। কিন্তু টেলিভিশন হওয়ার আগ পর্যন্ত আমাদের মাথায় ধারণাই ছিল না যে আমরা এমন একটা জিনিস আবিষ্কার করতে পারি যেখানে মানুষকে দেখা যাবে, মানুষকে শোনা যাবে। এই যে না জানা থেকে আমরা যে একটি জানাই গমন করলাম, এই গমন করার প্রক্রিয়াটাই হচ্ছে যুক্তিবিদ্যার একটি অন্যতম মৌলিক ধারণা। এবং আমি কিন্তু আমার ভাষাগত জায়গা থেকে বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, যখন আপনারা পরীক্ষার খাতায় লিখবেন অবশ্যই আপনাদেরকে বইয়ের ভাষাতে লিখতে হবে। সবসময় আমরা আপনাদেরকে বলে আসছি যে বইয়ের বিকল্প কোনো কিছু নেই, আপনারা বই পড়বেন এবং তার সাথে সাথে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সত্যকে অনুসন্ধান করা। অর্থাৎ আমরা যদি কোনো সত্য আবিষ্কার করতে চাই, যেমন যখন কোনো ধরনের অনুসন্ধান হয় বা কোনো একটা মার্ডার হচ্ছে, সেই মার্ডার হওয়ার পরে আমাদেরকে সেই মার্ডারের পেছনে কী কারণ, সেগুলো কিন্তু গোয়েন্দা বাহিনী অনুসন্ধান করে। এই যে অনুসন্ধান করতে গিয়ে তারা যে প্রক্রিয়াটির মধ্যে যায়, সেই প্রক্রিয়াটি আমাদের যুক্তিবিদ্যার সাথে সম্পর্কযুক্ত। এবং বলা হচ্ছে সুচিন্তিত যুক্তিবিন্যাস উন্মোচন করাই হলো যুক্তিবিদ্যার প্রধান লক্ষ্য। আমরা বিভিন্ন রকমের চিন্তা করে থাকি, অনেক আজগুবি চিন্তা করে থাকি, অনেক যৌক্তিক চিন্তা করে থাকি। চিন্তা হচ্ছে সেই বিষয়টাই যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি। আমাদের চিন্তা হয় যে আমরা পাখির মতো আকাশে উড়ব, কিন্তু সেই বিষয়টা আমরা ভাষায় প্রকাশ করি না, কারণ যদি ভাষায় সেটা প্রকাশ করি তাহলে সেটা আর যুক্তি থাকলো না কিংবা সেটার যৌক্তিক কোনো কথা থাকলো না, তখন সেটা হচ্ছে আবেগ, ইচ্ছা, অনুভূতি, এই ধরনের বিষয় হয়ে গেল। যুক্তিবিদ্যা কেবলমাত্রই যুক্তি নিয়ে আলোচনা করে, অর্থাৎ যে কথাটি বৈধ, যে কথাটি সত্য, সেই সত্য আবিষ্কারের যে প্রক্রিয়াটি হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে আমরা একটি বিষয় ক্লিয়ার যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি প্রক্রিয়া বা একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা সত্যকে অনুসন্ধান করতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বৈধ যুক্তিকে উন্মোচন করতে পারি এবং জানা সত্য থেকে অজানা সত্যে গমন করতে পারি। তারপর আমরা দেখতে পারবো যে সঠিকভাবে সুনিপুণ রূপে যুক্তি প্রদান এবং অযথার্থ যুক্তিকে পরিহার বা বর্জন করে চিন্তাকে পরিচালিত ও গঠনমূলক করার ক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা অনন্য।
বলা হচ্ছে যে যখন আমরা যুক্তি প্রদান করব তখন সেটি কি শুধু আমার গলার জোরে আমি যুক্তি প্রদান করব? অবশ্যই না। আমি যখন একটা যুক্তি প্রদান করব তখন সেটা একটা ভ্যালিড হতে হবে, সেটা সত্য হতে হবে এবং সেটা একটি স্ট্রং যুক্তি হবে। এখন আমি যদি গলার জোরে একটা কথাকে সত্য বলে প্রমাণ করতে চাই, সেটি প্রকৃতপক্ষে কিন্তু সত্য হবে না। আমি যদি একটা যুক্তি প্রতিষ্ঠা করতে চাই বা আমি যদি একটি কথাকে যৌক্তিক বানাতে চাই, সেক্ষেত্রে আমাকে কতগুলো নিয়ম অনুসরণ করে আমাকে একটি যথাযথ প্রক্রিয়ায় যুক্তিবিদ্যার সাহায্যে সেই কথাটি যখন আমরা বলবো তখন সেটি একটি সুন্দর মানদণ্ডে পরিণত হবে। এবং বলা হচ্ছে যে এই যে আমরা যুক্তিবিদ্যা পড়ব, যুক্তিবিদ্যা পড়ার মাধ্যমে আমরা কি করতে পারবো? বৈধ যুক্তি নিরূপণ করতে পারবো এবং অবৈধ যুক্তিগুলোকে আমরা পরিহার করতে পারবো। এবার ধরেন আমার কাছে একজন এসে একটা কথা বলল, এবার তার কথাটা বা তার যুক্তিটা সত্য নাকি মিথ্যা সেইটা আমাকে কি করতে হবে? বুঝতে হবে। যদি তার যুক্তিটা সত্য হয় বা তার যুক্তিটা ভ্যালিড হয় তাহলে আমরা সেই যুক্তিটাকে গ্রহণ করব। আর যে যুক্তিটা হচ্ছে প্রকৃত কোনো যুক্তি না, যেটার মধ্যে অনেক মিথ্যা বা ভণ্ডামি আছে, সেই যুক্তিটাকে হচ্ছে আমরা পরিহার করব। যেমন ধরেন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে কিংবা গাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে, এটা আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক, এটা নিয়ে মানুষ অনেকে অনেক কথা বলবে। আপনি আপনার এই যুক্তির যে ক্ষমতা, সেই যুক্তির ক্ষমতার মাধ্যমে আপনি নিজে ডিসাইড করবেন যে কোন বিষয়টা যৌক্তিক এবং কোন বিষয়টা অযৌক্তিক। আপনার এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করবে যুক্তিবিদ্যা। কাজেই যুক্তিবিদ্যা কখনোই ফেলনার কোনো বিষয় নাই, যুক্তিবিদ্যাকে অবহেলার কোনো জায়গা নেই। যুক্তিবিদ্যা আপনার প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু জড়িত রয়েছে। এবং বলা হচ্ছে যুক্তিবিদ্যা বৈধ যুক্তি উপস্থাপন করে অবৈধ যুক্তি বর্জন করার ক্ষেত্র তৈরি করে। যখন আপনি যুক্তিবিদ্যা পড়বেন তখন আপনি বৈধ যুক্তিটাকে ধরতে পারবেন এবং কোন যুক্তিটা হচ্ছে ভ্রান্ত সেই যুক্তিটাকে আপনি পরিহার করতে পারবেন। যেমন দেখা যায় সাপুরেরা কি করছে? সাপের খেলা দেখাচ্ছে। সেই সাপের খেলা দেখানোর ছলে তারা নানা রকম ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কথা উপস্থাপন করে। এবার আপনি তখনই ধরতে পারবেন যে এই কথাটা ভুল বা এই জিনিসটা হচ্ছে মানুষকে ঠকানো হচ্ছে যখন আপনি যুক্তি সম্পর্কে জানবেন। এবং এই সাধারণ যুক্তিগুলোর বাইরেও যখন আপনি আরেকটু আপডেট একটা বিষয়ে যাবেন, যেমন জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যখন যুক্তির বিষয়গুলো আসবে বা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করা উচিত হবে কোনটা করা উচিত হবে না, তখন কিন্তু আপনার যুক্তির যে সাধারণ পারদর্শিতাটা রয়েছে সেটিকে আরও অনেক বাড়াতে হবে এবং এই বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে যুক্তিবিদ্যা। এবং যুক্তিবিদ্যা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। এটি ছিল আমাদের যুক্তিবিদ্যার পরিচিতি। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, অর্থাৎ যুক্তিবিদ্যা কোন জায়গা থেকে এসেছে এবং এটার আস্তে আস্তে কিভাবে বিকাশ হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে দর্শন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দর্শনের তিনটি শাখা: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। এবং আমরা আজকে যে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মূল্যবিদ্যার একটি অংশ। তাহলে দেখতে পাচ্ছি যে দর্শনের তিনটি শাখা রয়েছে: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। এই যে মূল্যবিদ্যাটি রয়েছে এই মূল্যবিদ্যাটির একটি শাখাই হচ্ছে যুক্তিবিদ্যা। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে মূল্যবিদ্যার একটি অন্যতম শাখা বা দর্শনের একটি অন্যতম শাখা। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দর্শন বা ফিলোসফি বিষয়টি পড়ানো হয় এবং সেই দর্শন বা ফিলোসফির একটি অংশ হচ্ছে আজকের যুক্তিবিদ্যা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যুক্তিবিদ্যা আলাদা কোনো অনার্স বা মাস্টার্স কোর্স হিসাবে পড়ানো হয় না, দর্শনের মধ্যে এই বিষয়টি পড়ানো হয়। এর মধ্যে মূল্যবিদ্যার কাজ হলো সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শে প্রেক্ষিত বিষয়বস্তু মূল্যায়ন করা। বলা হচ্ছে মূল্যবিদ্যার কাজ সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শে, অর্থাৎ মূল্যবিদ্যা এমন বিষয় নিয়ে আলোচনা করে যেটা সত্যকে আবিষ্কার করার ক্ষেত্রে কাজ করে। সুন্দর মানে হচ্ছে সত্য যেটা সেটাই সুন্দর। এখানে সুন্দর বলতে বাহ্যিক সৌন্দর্য কিংবা আমাদের যে চেহারার সৌন্দর্য সেটিকে বোঝানো হচ্ছে না। সুন্দর মানে হচ্ছে নন্দন তত্ত্ব, অর্থাৎ যখন আমি একটা সত্যকে উন্মোচন করব কিংবা যখন আমি একটি যুক্তি দিব সেই যুক্তিটা আমাকে একটি সুন্দর ওয়েতে দিতে হবে। আমি যদি যথাযথভাবে একটি সুন্দরভাবে যদি একটি ভালো যুক্তি মানুষকে দিতে পারি তখনই কিন্তু মানুষ আমাদের কথাটি গ্রহণ করে নেবে। তাহলে মূল্যবিদ্যার কাজ হচ্ছে সত্য, সুন্দর এবং মঙ্গলের আদর্শে, অর্থাৎ আমরা এমন কোনো যুক্তি দিব না বা এমন কোনো কিছু বলবো না, এমন কোনো কাজ করব না যেটি মানব কল্যাণের সাথে জড়িত না। এবার আপনি যুক্তি দিলেন এমন একটা যুক্তি যে যুক্তিটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, নিয়মকানুন ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, কিন্তু সেটা মানব কল্যাণের সাথে সম্পর্কযুক্ত না, মানে যেটা মানুষের ক্ষতি
হতে পারে। যেমন আপনি বলতে পারেন যে ধর্ষণের জন্য পোশাক দায়ী, এটার পক্ষে আপনি অনেক যুক্তি দিতে পারেন, কিন্তু সেই যুক্তিটা কি মানব কল্যাণের স্বার্থে কাজে লাগছে? সেটা কিন্তু মানব কল্যাণের স্বার্থে কাজে লাগছে না। তাহলে সেটি কিন্তু যুক্তিবিদ্যা বা মূল্যবিদ্যার আলোচ্য বিষয় নয়। আমরা যুক্তিবিদ্যা মূল্যবিদ্যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেটা সত্যর, যেটা সুন্দর এবং যেটি মঙ্গলজনক। যুক্তিবিদ্যা এই মূল্যবিদ্যার বিশেষ শাখা। এদিক থেকে যুক্তিবিদ্যাকে দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা বলে মনে করা হয়। গ্রিক দার্শনিক এরিস্টটল যুক্তিবিদ্যার প্রথম আচার্য বা শিক্ষক। বলা হচ্ছে যে এই যে আমরা যুক্তিবিদ্যাটি আলোচনা করছি, এটি সর্বপ্রথম আলোচনা করেছেন বা এটিতে সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেছেন গ্রিক দার্শনিক এরিস্টটল। এরিস্টটলের নাম আপনারা সবাই শুনেছেন এবং এরিস্টটল যুক্তিবিদ্যা ছাড়াও অন্যান্য শাখায় অনেক বেশি অবদান রেখেছেন এবং অনেক কথাই কিন্তু তিনি বলেছেন। তিনিই প্রথম উপলব্ধি করেন বিচারমূলক চিন্তা পদ্ধতি নিয়ে একটি বিশিষ্ট বিজ্ঞানের বিষয়বস্তু গড়ে উঠতে পারে। তিনি তার পূর্বসূরি সক্রেটিস ও প্লেটোর ওপর বেশি গুরুত্বারোপ করেনি। তাহলে এখানে বলা হচ্ছে যে তিনিই প্রথম উপলব্ধি করেছেন, অর্থাৎ তিনিই প্রথম ফাইন্ড আউট করেছেন যে যুক্তিবিদ্যার যে বিষয়টি বা এমন একটি বিষয় হতে পারে যেটার নাম হবে যুক্তিবিদ্যা, যেখানে আমরা যুক্তির নিয়ম পদ্ধতি বা যুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই চিন্তাটা সবার আগে করেছিলেন এরিস্টটল, সেজন্য আমরা এরিস্টটলকে বলছি যুক্তিবিদ্যার জনক। এবং এরিস্টটলের যারা পূর্বসূরি যেসব দার্শনিক ছিলেন, এরা ছিলেন হচ্ছে সক্রেটিস, সক্রেটিসের পরে ছিলেন হচ্ছে প্লেটো। এই সক্রেটিস বা প্লেটো তারা কিন্তু আগে এই যুক্তিবিদ্যা বিষয়টি যে আলাদা একটি পঠিত বিষয় হতে পারে বা আলাদা একটি বিজ্ঞানের শাখা হতে পারে, তারা এটি নিয়ে গুরুত্বারোপ করেনি। সবার প্রথম গুরুত্বারোপ করেছিলেন এরিস্টটল, সেজন্য আমরা বলছি এরিস্টটল যুক্তিবিদ্যার জনক। এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হচ্ছে। এরিস্টটলের যুক্তিবিদ্যাকে বলা হয় এরিস্টটলীয় যুক্তিবিদ্যা বা সনাতনী যুক্তিবিদ্যা বা সাবেকি যুক্তিবিদ্যা। আমরা কিন্তু যে বিষয়টি আজকে আলোচনা করছি সেটি হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। তো সবার প্রথমে আমরা দেখলাম যে এরিস্টটল যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। এর পরবর্তীতে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যা নিয়ে অনেক আলোচনা করেছেন, সেটা আপডেট হয়েছে প্রত্যেক দিনই, কিন্তু প্রত্যেকটা কালে কালে যুগে যুগে আমরা যে বিষয়গুলো পড়ি সেগুলো কিন্তু আপডেট হচ্ছে। যখন আমরা সায়েন্স এখন আমরা পড়ছি, সায়েন্স আগে যে অবস্থায় ছিল, প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের ফলে, নতুন নতুন গবেষণার ফলে আমাদের এই বিষয়টি কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে যুক্তিবিদ্যার বিষয়টিও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো প্রথম যখন এরিস্টটল যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করলেন, তখন সেই আলোচনাটা একরকম ছিল। আস্তে আস্তে যখন গবেষণা হলো, অন্যান্য যুক্তিবিদরা, অন্যান্য দার্শনিকরা যখন নানা রকম মতবাদ দিলেন, তখন সেটি আস্তে আস্তে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। যেহেতু সবার প্রথমে এরিস্টটল আলোচনা করেছিলেন, এজন্য এরিস্টটলের যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে এরিস্টটলীয় যুক্তিবিদ্যা, এবং এটাকে অন্য ভাষায় বলা হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যা। যেহেতু এটা আগের একটি কনসেপ্ট বা প্রথম একটি কনসেপ্ট, পরবর্তীতে নতুন অনেক কনসেপ্ট এসেছে, নতুন অনেক বিষয়গুলো এসেছে, এজন্য এরিস্টটলের যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যা বা সনাতনী যুক্তিবিদ্যা। এবং এর আরেকটা নাম হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা। অবরোহ বিষয়টি নিয়ে আমরা পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু সংক্ষেপে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। জানা থেকে অজানায়, জ্ঞাত থেকে অজ্ঞাতে যাওয়ার প্রক্রিয়া ছিল অবরোহ ভিত্তিক। এরিস্টটলীয় যুক্তিবিদ্যার উপর ভিত্তি করে পরবর্তীতে গড়ে উঠেছে আধুনিক ও প্রতীকী যুক্তিবিদ্যা এবং আরোহ যুক্তিবিদ্যা। কঠিন লাগছে অনেক আপনাদের কাছে? কঠিন কোনো কিছু নেই। এরিস্টটল যে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন সেটাকে বলা হচ্ছে অবরোহ ভিত্তিক যুক্তিবিদ্যা, এবং পরবর্তীতে এটা আপডেট হয়েছে, এখানে এসেছে প্রতীকী যুক্তিবিদ্যা, আধুনিক যুক্তিবিদ্যা, এবং পরবর্তীতে এটা বিকশিত হতে হতে এসেছে আরোহ যুক্তিবিদ্যা। এগুলো আমরা পরবর্তী লেকচারে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে এরিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক। এরিস্টটল হচ্ছে অবরোহ ভিত্তিক যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলেন। অবরোহ ভিত্তিক যুক্তিবিদ্যাটা অনেকটা এরকম যে সার্বিক থেকে বিশেষে যাওয়া বা জানা থেকে জানাই যাওয়া। যেমন আমি বললাম যে পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল, রহিম একজন মানুষ, অর্থাৎ রহিম হয় মরণশীল। আমি প্রথমেই বলে নিয়েছি যে পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল, এটা সত্য। এটা যদি সত্য হয় তাহলে রহিম তো মরণশীল হবেই, এটা খুব স্বাভাবিকভাবেই সত্য। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ, 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ নিয়ে আমি প্রথমে একটা কথা বললাম, তারপর লাস্টে গিয়ে আমি বললাম রহিম হয় মরণশীল, রহিম হচ্ছে একজন মানুষ। এই যে 700 কোটি মানুষের একটি স্টেটমেন্ট থেকে আমি একজন মানুষের একটা সিদ্ধান্ত বা একজন মানুষ সম্পর্কে আমি একটা কথা বললাম, এটাই হচ্ছে অবরোহ ভিত্তিক বা সার্বিক থেকে বিশেষে যাওয়ার একটি প্রক্রিয়া। এগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করলে আপনারা আরও বেশি সহজভাবে বুঝে যাবেন।
এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যুক্তিবিদ্যার ধারণা বা কনসেপ্ট অফ লজিক, যে যুক্তিবিদ্যা বিষয়টি কি। আমরা তো এতক্ষণ নানা কথাগুলো বললাম, এবার এটা তো আমাদের কথা বা হচ্ছে বইয়ের কথা। এবার আমরা দেখব যে বিভিন্ন দার্শনিকরা আসলে কীভাবে যুক্তিবিদ্যাকে সংজ্ঞায়িত করেছেন বা যুক্তিবিদ্যা আসলেই কোন রূপে এখন বর্তমানে এক্সিস্ট করছে। বলা হচ্ছে ইংরেজি লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে। লজিকি শব্দটি লোগোস শব্দের বিশেষণ, অর্থাৎ লজিক যে শব্দটি এটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে। কারণ দর্শন চর্চা বা দার্শনিক যারা ছিলেন তারা কিন্তু মূলত গ্রিক কেন্দ্রিক একটা চর্চা শুরু হয়েছিল খ্রিস্টপূর্বের সময়ে। এজন্য বেশিরভাগ শব্দগুলোই যুক্তিবিদ্যার গ্রিক ভাষা থেকে আসা। তো লজিক শব্দটি, ইংরেজি লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে, এবং বলা হচ্ছে লজিকি শব্দটি লোগোস শব্দের বিশেষণ। লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, শব্দ বা ভাষা। অর্থাৎ এই যে আমরা লজিক বলছি, লজিকের যদি আমরা উৎপত্তিগত অর্থ দেখি তাহলে উৎপত্তিগত অর্থ হচ্ছে চিন্তা, ভাষা বা হচ্ছে শব্দ। এটার উৎপত্তিগত অর্থ কিন্তু যুক্তি নয়। হ্যাঁ, ইংরেজিতে হয়তো বা এটার অর্থ হচ্ছে যুক্তি, কিন্তু উৎপত্তিগতভাবে বলা হচ্ছে চিন্তা, শব্দ বা ভাষা। অর্থাৎ ভাষা বলতে বোঝানো হচ্ছে আমরা যে কথা বলি, যে কথাটা আমরা বলি, সেই কথাটার সাথে আসলে যুক্তিবিদ্যা বিষয়টি সম্পর্কযুক্ত এবং চিন্তার সাথে বিষয়টি সম্পর্কযুক্ত। আপনি তখনই একটা যৌক্তিক কথা বা একটি ভ্যালিড কথা বলতে পারবেন যখন আপনি যৌক্তিক চিন্তা করতে পারবেন, এবং যখন আপনি একটি যৌক্তিক চিন্তা ভাষায় প্রকাশ করবেন তখনই কিন্তু সেটি একটি সুন্দর যুক্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হবে। যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে সুসংগত ও যুক্তিসম্মত আলোচনা করে। অর্থাৎ আমরা যে চিন্তাটি করি, আমরা যে যৌক্তিক চিন্তাটি করি, সেই যৌক্তিক চিন্তাটি যখন ভাষায় আমরা প্রকাশ করি, এই যে ভাষায় প্রকাশ করার যে একটি প্রক্রিয়া বা ভাষায় প্রকাশ করার যে বিষয়, সেটি নিয়ে আলোচনা করে হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে আমরা একটি বিষয় ক্লিয়ার যে যুক্তিবিদ্যা আলোচনা করে যুক্তি নিয়ে, যুক্তিবিদ্যা আলোচনা করে চিন্তা নিয়ে, এবং যুক্তিবিদ্যা আলোচনা করে কিভাবে আমরা ভাষায় যুক্তি বা চিন্তাকে প্রকাশ করব সেই বিষয়টি নিয়ে। যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তির বিজ্ঞান। অর্থাৎ যুক্তি এমনি এমনি আপনি দিতে পারবেন না, যুক্তি দিতে হলে আপনাকে যুক্তি দেওয়াটা শিখতে হবে। এখন আমরা যখন খেলতে যাই, ভালো খেলার আগে কি করতে হয়, যে আমাদের খেলার নিয়মগুলো জানতে হয় বা খেলার প্রক্রিয়াটি আমাদেরকে জানতে হয়। ঠিক একইভাবে যুক্তি দিতে গেলেও আপনাকে যুক্তির প্রক্রিয়া বা যুক্তির নিয়মগুলো জানতে হয়। এটাই হচ্ছে যুক্তির বিজ্ঞান। অর্থাৎ এখানে বিজ্ঞান বলতে আপনারা ট্রেডিশনাল যে সায়েন্স বলতে যেটা বুঝেন, আমরা বিজ্ঞান বলতেই বুঝি যে এটা হচ্ছে আবিষ্কারের সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞান, মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ব্যাপারটা এরকম না। যুক্তির বিজ্ঞান মানে হচ্ছে যুক্তি দেওয়ার যে নিয়ম কানুন বা যুক্তি দেওয়ার যে পদ্ধতি, সেটি হচ্ছে যুক্তির বিজ্ঞান। এজন্য যুক্তির প্রক্রিয়া ও যুক্তি কৌশলকে হতে হয় ধারালো, শানিত, তীক্ষ্ণ ও সুনিপুণ। যখন আপনি যুক্তি দিবেন, সেই যুক্তি দেওয়ার ওয়েটা হতে হবে খুবই ধারালো, অর্থাৎ খুবই স্ট্রং একটা আপনার পয়েন্ট থাকতে হবে, এবং এটি হতে হবে তীক্ষ্ণ এবং সুনিপুণ। অর্থাৎ যুক্তি দেওয়ার মধ্যে যখন আপনার একটি ভালো একটা দক্ষতা তৈরি হবে, তখনই কিন্তু আপনি একটি ভালো যুক্তিকে উপস্থাপন করতে পারবেন। নতুন জ্ঞান লাভের জন্য আমরা জানা সত্য থেকে অজানা সত্যে গমন প্রক্রিয়াকে নির্বাচন করি। নতুন জ্ঞান অর্থাৎ নতুন একটি বিষয় জানার জন্য আমরা জানা সত্য থেকে অজানা সত্যে গমন করি। যেমন ধরেন, আমি চাই যে বাংলাদেশের মানুষের হচ্ছে দারিদ্রতা কমে যাক। এখন কিভাবে দারিদ্রতা কমানো যায়, এই বিষয়টা নিয়ে যখন আমি কোনো একটি অনুসন্ধান করব, অনুসন্ধান করার আগে কি করতে হবে, সেই দরিদ্র নিপীড়িত যেসব মানুষ আছে তাদের কাছে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। সেই কথা বলে তারপরে আমাকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কোন বিষয়টি করলে আসলে দরিদ্রদের এই দারিদ্রতা কমানো যায়, তারপর আমি একটি সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এই যে দরিদ্র মানুষের সাথে যে কথা বলা, গিয়ে যে কথা বলা বা কমিউনিকেশন করা, এই কমিউনিকেশন করার আগ পর্যন্ত আমি জানতাম না যে কিভাবে দারিদ্রতা কমানো যায়। এখন যখন আমি তাদের সাথে গিয়ে কথা বলেছি, বিভিন্ন গবেষণাপত্র দেখেছি বা বিভিন্ন রকমের নীতি নির্ধারণের জায়গাতে আমি আলোচনা করেছি, তারপরে আমি বের করতে পারলাম যে ঠিক আছে, এই প্রক্রিয়াটাই গেলে আমরা বাংলাদেশের দারিদ্রতার হার কমাতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে আমি কোনো কিছুই জানতাম না যে কিভাবে কমাতে হয় বা কিভাবে কমবে। আমি যখন যাচাই বাছাই করে বিভিন্ন যৌক্তিক প্রক্রিয়া অতিক্রম করার পরে আমি তারপরে একটি সিদ্ধান্তে যেতে পারলাম। তাহলে এই যে যাওয়ার যে প্রক্রিয়া, এই যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে যুক্তিবিদ্যার আলোচনার অন্যতম একটি বস্তু।
এবং আমরা যদি যুক্তিবিদ্যার ইতিহাস আলোচনা করি তাহলে দেখব যে অধিকাংশ মানুষ আসলে যুক্তিবিদ্যা পড়তেই চায় না, কারণ তারা মনে করে যে আমরা অলরেডি যুক্তি দিতে অনেক বেশি পারদর্শী। কিন্তু যখন আপনি একটি বিষয় পড়বেন তখন কিন্তু সেই বিষয়ে আপনি অনেক বেশি স্পেশালাইজড হয়ে যাবেন। যখন সেটা আপনি আপনার বাস্তব জীবনে কাজে লাগাবেন তখন কিন্তু সেটাতে আপনি অনেক বেশি স্পেশালাইজ বা পারদর্শিতা অর্জন করতে পারবেন। যুক্তিবিদ্যা হলো একটি মানসিক প্রক্রিয়া। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যুক্তিবিদ্যা একটি মানসিক প্রক্রিয়া। আমরা যে কথাটা বলি, কথা বলার ডিরেকশনটা আসতেছে আমাদের ব্রেন থেকে। অর্থাৎ এই যে চিন্তা করি আমরা কোথায়, আমাদের মাথায় চিন্তা করি বা মস্তিষ্কে চিন্তা করি, তাহলে সেই আগে আমাদেরকে চিন্তা করতে হয় যে কি করা যায় বা কোনটা বলা যায়, তারপরে আমরা বলি। তাহলে এই যে যুক্তিবিদ্যার বিষয়টি হচ্ছে আমাদের একটি মানে মনস্তাত্ত্বিক বিষয়ের সাথে জড়িত বা মানসিক একটি প্রক্রিয়ার সাথে জড়িত। আপনি যুক্তিবিদ্যা পড়লেই ভালো যুক্তি দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মানসিকতায় যুক্তিবিদ্যার বিষয়গুলো ভালো মতো গেঁথে যাবে। তাহলে বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা একটি মানসিক প্রক্রিয়া। আগে আমরা মানসিক প্রক্রিয়ার মধ্যে যুক্তিবিদ্যাকে বসাই, তারপরে আমরা যৌক্তিক কথাগুলো বলতে পারি। এবং বলা হচ্ছে অনুমান সম্পর্কীয় বিজ্ঞান। অনুমান বলতে বোঝানো হচ্ছে, অনুমান মানে হচ্ছে আমরা জানি ইংরেজিতে এটার মানে হচ্ছে গেস করা, কিন্তু যুক্তিবিদ্যায় গেস করার ক্ষেত্রেও একটি প্রক্রিয়া রয়েছে। যেরকম আমি চাচ্ছি যে করোনা ভাইরাস থেকে কিভাবে আমাদের দেশকে বাঁচিয়ে রাখানো যায় বা কোন কোন ধরনের সতর্কতা অবলম্বন করা যায়, এক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, প্রথমে অনুমান করতে হয় যে আচ্ছা এটা করলে হয়তো বা করোনা ভাইরাসের যে সংক্রমণ এটা কমতে পারে। এই যে অনুমান যে আমি করব, অনুমানটাও আমি নর্মাল ক্ষেত্রে বা বাস্তব জীবনে আমরা কি করতে পারি যে নিজেদের মতো করে অনুমান করে নিই। কিন্তু যুক্তিবিদ্যা আপনি যদি অনুমানও করতে চান বা একটি যদি সত্য আবিষ্কার করতে চান, তাহলে আপনাকে কতগুলো যৌক্তিক প্রক্রিয়া অতিক্রম করে তারপর অনুমান করতে হবে। আপনি যতটা সতর্কভাবে বা যতটা যৌক্তিক প্রক্রিয়ায় অনুমান করবেন, ঠিক সত্যের কাছাকাছি অনুমানটা কিন্তু চলে যাবে। খুব ভালো অনুমান যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে সেটা সত্যের অনেকটাই কাছাকাছি গিয়ে ঠেকবে বা আপনার সত্য আবিষ্কার করতে গিয়ে অনেকটা সাহায্য করবে। বলা হচ্ছে যার মাধ্যমে আমাদের জানা সত্য থেকে অজানা সত্য উপনীত হতে পারি এবং নির্ভুলভাবে যুক্তির বৈধতা নির্ণয়ের কৌশল নিরূপণ করতে পারি। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আগেই আলোচনা করেছি, নতুন করে কোনো কিছু বলার নেই। ক্লাসের বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, তারপর বইয়ের ভাষার সাথে এটা মেলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন বইয়ের ভাষাটাও আপনাদের কাছে সহজ হয়ে যাবে। বলা হচ্ছে যে মূলত যুক্তিবিদ্যা ভালো যুক্তি, মন্দ যুক্তি, শুদ্ধ যুক্তি, অশুদ্ধ যুক্তি, বৈধ যুক্তি, অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে থাকে। দেখেন এই যে ভাষাগুলো বলা হচ্ছে, ভালো, শুদ্ধ, বৈধ, এগুলো কিন্তু সব সিমিলার টাইপের ওয়ার্ড। কিন্তু এই যে পরপর যখন একটা লাইনে শব্দগুলো চলে আসছে তখন আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। মেন কথাটা হচ্ছে যে যুক্তিবিদ্যা কোনটা ভ্যালিড যুক্তি এবং কোনটা ভ্যালিড যুক্তি না, এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা বের করতে আপনাকে সাহায্য করবে এই বিষয়টি। বলা হচ্ছে আবার যুক্তিবিদ্যা মানুষের যুক্তি প্রদান করতেও শেখায় না, এটি যুক্ত পদ্ধতি নিয়মকানুন সম্পর্কে জ্ঞান দান করে। অর্থাৎ আমরা অনেকে মনে করতে পারি যে যুক্তিবিদ্যা পড়লে আমরা অনেক ভালো যুক্তি দিতে পারবো, ব্যাপারটা এরকম না। যুক্তিবিদ্যা আলোচনা করে কিভাবে যুক্তি দিতে হয়, কোনভাবে আপনি যুক্তি দিলে একটা বৈধ যুক্তি দিতে পারেন, এই নিয়মকানুনগুলো আপনাকে শেখাবে। যেমন একটা স্টুডেন্ট যখন মেডিকেলে পড়ে তখন তাকে বিভিন্ন রকমের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের যে বিষয়গুলো রয়েছে বা মেডিসিনের বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তাকে পড়ানো হয়। এবার পড়ানোর পরে তাকে কি করতে হয়, সেটা অ্যাপ্লাই করতে হয়। এখন কেউ যদি সেটা না পড়ে, মানে কেউ যদি সেটা পড়ার পর যদি না অ্যাপ্লাই করে, তাহলে কি সে একজন ভালো ডক্টর হতে পারবে? অবশ্যই হতে পারবে না। শুধুমাত্র যুক্তিবিদ্যা পড়লেই হবে না, শুধুমাত্র যুক্তিবিদ্যা পড়লেই আপনি ভালো যুক্তি দিতে পারবেন, ব্যাপারটা সেরকম না। যখন আপনি সেটা বাস্তব জীবনে প্রয়োগ করবেন এবং প্রয়োগ করতে শিখবেন তখনই আপনি ভালো যুক্তি দিতে পারবেন। এটি হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন যুক্তিবিদদের প্রদত্ত ধারণা। অর্থাৎ এই যে যুক্তিবিদ্যার যে সংজ্ঞা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়েরই কতগুলো সংজ্ঞা রয়েছে। তো আমরা দেখি যে সবগুলো সাবজেক্টে মোটামুটি ইউনিভার্স একটি বিষয় থাকে, কিন্তু যুক্তিবিদ্যা যেহেতু যুক্তির খেলা, এখানে বিভিন্ন যুক্তিবিদ তাদের যুক্তি দিয়ে যুক্তিবিদ্যাকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে একটা ফিক্সড কোনো যুক্তি আসলে বা একটা ফিক্সড কোনো সংজ্ঞা আছে বলে আমি মনে করি না। বিভিন্ন যুক্তিবিদ তাদের মতো করে যুক্তি দিয়েছেন। আপনারা এবার সেই যুক্তিগুলো পড়ে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে যুক্তিবিদ্যাটা কীরকম বা আপনাদের কাছে কোনটা বেশি ভ্যালিড মনে হচ্ছে। তো সবার প্রথমে এরিস্টটল যেহেতু যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছিল, তাই আমরা আজকে এরিস্টটলের যে যুক্তিবিদ্যা ধারণা সেটি দিয়েই শুরু করছি। এরিস্টটল প্রদত্ত ধারণার মধ্যে বলা হয়েছে যে এরিস্টটলের যুক্তিবিদ্যা বিষয়ক গ্রন্থাবলীর নাম হচ্ছে
অর্গানন। এটি খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে এবং এটি কিন্তু আপনাদের 1 নম্বরের যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেখানেও কিন্তু চলে আসে। তিনি সত্য আবিষ্কারের হাতিয়ার হিসেবে যুক্তিবিদ্যাকে ব্যবহার করেন। তার মতে যুক্তিবিদ্যা হলো সার্বিক থেকে বিশেষে এবং কারণ থেকে কার্যে যাওয়ার প্রক্রিয়া। এটি খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে তার যে যুক্তিবিদ্যা সেটাকে বলা হয় হচ্ছে অবরহ ভিত্তিক যুক্তিবিদ্যা। অবরহ ভিত্তিক যুক্তিবিদ্যাটা হচ্ছে সার্বিক থেকে বিশেষে যাওয়ার একটি প্রক্রিয়া। সার্বিক মানে হচ্ছে যেটা বড়, আর বিশেষ মানে হচ্ছে যেটা ছোট। এখন এই বড় ছোটোর বিষয়টা আমি দেখাই। বলা হচ্ছে সকল মানুষ হয় মননশীল। এই যে সকল মানুষ বলতে হচ্ছে পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হচ্ছে। আমি ধরে নিলাম পৃথিবীর মানুষ হচ্ছে 700 কোটি, এবং পরবর্তীতে বলা হচ্ছে রহিম হয় একজন মানুষ, অর্থাৎ রহিম হয় মরণশীল। এখন রহিম হচ্ছে একজন মানুষ। তাহলে প্রথমে আমি যে বাক্যটা নিয়েছি, এখানে আমার লোক ছিল 700 কোটি। 700 কোটি লোকের একটা কথা বললাম, এবং সবার শেষে আমি যে সিদ্ধান্ততে আসলাম বা আমি যে কনক্লুশনে আসলাম, সেখানে আমি একজন মানুষ সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ এই যে 700 কোটি মানুষ থেকে 700 কোটি থেকে আমি চলে আসলাম একজনে। তাহলে 700 কোটি বড় না একজন বড়? অবশ্যই এটা বড়। বড় মানে হচ্ছে এটা সার্বিক, এবং এই যে একজন মানুষ এটা হচ্ছে বিশেষ। তাহলে এই যে সার্বিক থেকে বিশেষে যাওয়ার যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা গুরুত্বারোপ করেছেন এরিস্টটল। কেন গুরুত্বারোপ করলেন? কারণ যদি আমরা বড় একটি কথা থেকে ছোট একটি কথায় যাই বা সার্বিক থেকে যদি বিশেষে যাই, তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। সেখানে আপনার মোটামুটি শতভাগই সত্য হবে। মোটামুটি শতভাগই সত্য হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। এজন্য তিনি একটা সেফ জোনে যুক্তিবিদ্যাকে আলোচনা করেছেন, যাতে ভুল ত্রুটিটা কম হয়। যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফের মত হলো, জোসেফ আরও একজন যুক্তিবিদ, তিনি বলছেন যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমরা যা কিছু চিন্তা করি, এই চিন্তার যে নিয়ম কানুন বা পদ্ধতি, এটি হচ্ছে যুক্তিবিদ্যা। এটা বলছেন কে? এটা বলছেন হচ্ছে জোসেফ। সমকালীন যুক্তিবিদেরা যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন, কিন্তু জোসেফ এ মতের বিরোধিতা করে বলেন যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত উভয়ই। আচ্ছা, এখন এরিস্টটলের পরে আমরা চলে আসলাম জোসেফের কাছে। জোসেফ বলছেন যে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, এবং তিনি এটাকে আকারগত বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। এই যে আকারগত বিজ্ঞান, এই শব্দটা আপনাদের কাছে নতুন, আপনারা তো ভয় পেয়ে গেছেন। আকারগত বিজ্ঞান মানে হচ্ছে যেটা নিয়ম কানুনে ঠিক, অর্থাৎ যে জিনিসটা হচ্ছে নিয়ম কানুনে ঠিক, সেটা হচ্ছে আকারগত বিজ্ঞান। যেমন আপনি ইংরেজিতে একটি সেন্টেন্স লিখলেন, সেই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারছি যে এটি হচ্ছে গ্রামাটিক্যালি একেবারেই নির্ভুল। ঠিক একইভাবে এটা হচ্ছে আকারগত সত্য, অর্থাৎ নিয়ম কানুনে কোনো ভুল নেই। আপনি একটা রিপোর্ট জমা দিয়েছেন বা আপনি একটা কাজ করেছেন, যে কাজটা হচ্ছে নিয়ম কানুনের জায়গা থেকে কোনো ভুল নেই, আপনি নিয়ম কানুন মেনে কাজটি করেছেন, তখন সেটি হচ্ছে আকারগত সত্য। আকার মানে হচ্ছে নিয়ম, নিয়মগতভাবে সেটি হচ্ছে সত্য হয়েছে বা নিয়মগতভাবে সেটি হচ্ছে বৈধ হয়েছে। আপনারা শব্দ দেখে একেবারে ভয় পাবেন না, এবং আপনাদের যে কোনো রকমের প্রশ্ন কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশনে যে কোনো সময় করতে পারেন। এরপরে বলা হচ্ছে যে সমকালীন যেসব যুক্তিবিদরা রয়েছেন, অর্থাৎ বর্তমানে যেসব যুক্তিবিদরা রয়েছেন, তারা জোসেফের এই কথাটার বিরোধিতা করে তারা বলছেন যে যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত উভয়ই, অর্থাৎ যুক্তিগত আকারগতভাবেও সত্য এবং বস্তুগতভাবেও সত্য। এখন আপনারা তো জেনে গেছেন আকারগতভাবে সত্য মানে হচ্ছে জিনিসটা নিয়ম কানুনে ঠিক, এবং বস্তুগত সত্য হচ্ছে যেটা বাস্তবে ঠিক, অর্থাৎ যেটা সত্য। ধরেন আপনি একটা যুক্তি দিয়েছেন, সেই যুক্তিটা হচ্ছে নিয়ম কানুনের জায়গা থেকে যুক্তিটা ঠিক আছে, কিন্তু যুক্তিটা বাস্তবে এক্সিস্ট করে না বা বাস্তবে সেটা সত্য নয়, তাহলে সেটা কিন্তু একটা সুনিপুণ বা সেটা কিন্তু একটা বৈধ যুক্তি হলো না। আপনি বলেছেন নিয়মকানুন ঠিক আছে, ওকে ফাইন, খুবই ভালো কথা, কিন্তু যেটা বলছেন সেটা একটা মিথ্যা কথা বলছেন, তাহলে কি সেটা বৈধ যুক্তি হলো? সেটা বৈধ যুক্তি হলো না। এই বৈধ যুক্তির ক্ষেত্রে জোসেফ মনে করেছিলেন যে আকারগতভাবে একটা যুক্তি সত্য হলেই সেটা হচ্ছে বৈধ যুক্তি, কিন্তু পরবর্তীতে সমকালীন যেসব যুক্তিবিদরা রয়েছেন, অর্থাৎ পরবর্তীতে যারা এসেছেন, তারা বলেছেন যে না, যুক্তিবিদ্যা হচ্ছে আকারগত এবং বস্তুগত উভয়ই, অর্থাৎ একটা যুক্তি যখন আসবে তখন সেটাকে নিয়মকানুনে ঠিক হতে হবে এবং সেটা বাস্তবে সত্য হতে হবে। অবাস্তব একটা কথা বলে গেলেন, সেটা যতই যৌক্তিক হোক না কেন, সেটা তো সত্য না, তখন সেটা কিন্তু যুক্তিবিদ্যার আর মূল আলোচনার বিষয়বস্তু থাকবে না। অর্থাৎ যুক্তিবিদ্যা যখন আপডেট হলো, তখন আমরা জানতে পারলাম যে যুক্তিবিদ্যাকে আকারগত এবং বস্তুগত উভয়গতভাবেই সত্য হতে হবে, এবং এই প্রক্রিয়া নিয়ে তারা আলোচনা করে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আধুনিক যেসব যুক্তিবিদ
রয়েছেন তাদের কিছু সংজ্ঞা দেখব। বলা হচ্ছে আধুনিক প্রতীকী যুক্তিবিদ আই.এম. কপি, খুব গুরুত্বপূর্ণ একটা নাম। আধুনিক অর্থাৎ পরবর্তীতে তারা যুক্তিবিদ্যার যেসব আপডেট বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই জন্য বলা হচ্ছে আধুনিক যুক্তিবিদ। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে প্রতীকী যুক্তিবিদ। প্রতীকী যুক্তিবিদ বলতে কি বোঝানো হচ্ছে, যে শুরুতে যখন যুক্তিবিদ্যা বিষয়টা আলোচনা করা হচ্ছিল তখন যুক্তিবিদ্যা জাস্ট বইয়ের রিডিং পড়ার মতো একটি বিষয় ছিল। পরবর্তীতে এটাতে অনেকগুলো প্রতীক বা অনেকগুলো অঙ্কের মতো নিয়মকানুন যুক্ত হয়েছে, যে কারণে এটাকে বলা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। এবার উনি কি বলছেন, উনি বলছেন যে গতানুগতিক যুক্তিবিদ্যার সমালোচনা করেন তিনি যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকের উপর গুরুত্ব আরোপ করেছেন। যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য হলো বৈধ যুক্তি ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য করা। কপি বলেন যুক্তিবিদ্যা হচ্ছে ফলিত কলা। এই যে নতুন একটা শব্দ আপনাদের কাছে চলে এসেছে, সেটি হচ্ছে কলা। কলা শব্দটা শুনলে আপনারা মনে করেন অনেকে শিল্পকলা কিংবা যেটা হচ্ছে আর্ট ফর্ম এরকম আপনারা মনে করছেন, কিন্তু প্রকৃতপক্ষে কলা হচ্ছে ব্যবহারিক দিক, অর্থাৎ অ্যাপ্লাইড যে সাইড। ওই যে আমি বলেছিলাম যে একটা মেডিকেল স্টুডেন্ট তারা কি করেন, প্রথমে মেডিকেলের বিষয়বস্তুগুলো পড়েন, তারপরে কি করেন তিনি বাস্তবেই আমাদের শরীরগুলোকে কাটাকুটি করেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নেড়ে চেড়ে দেখেন, অপারেশন করেন। এই যে অপারেশন করা, এটা হচ্ছে তার ব্যবহারিক দিক বা এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল দিক, অর্থাৎ কলা হচ্ছে কোনো একটি বিষয়ের প্র্যাকটিক্যাল দিক। এবং তিনি কি বলেছেন, যুক্তিবিদ আই.এম. কপি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি ব্যবহারিক বিষয়। আপনি যুক্তিবিদ্যার নিয়মকানুন জেনে বসে আছেন কিন্তু সেটাকে আপনি ব্যবহার করছেন না, তাহলে কি সেটা হলো? যুক্তিবিদ্যার মূল বিষয়টা হচ্ছে আপনি ব্যবহারিক দিক। আপনি একটা যৌক্তিক চিন্তা করেছেন, যৌক্তিক চিন্তা করে সেটি বসে আছেন, সেটি কাউকে বলছেন না বা প্রকাশ করছেন না, তখন কিন্তু সেটি আর যুক্তিবিদ্যার মানে আলোচনার মধ্যে থাকলো না। তিনি এটাকে যুক্তিবিদ্যার মেইন জায়গাটা বা কোর জায়গা হিসাবে তিনি আইডেন্টিফাই করেন নাই। তিনি বলছেন যে যুক্তিবিদ্যার মূল জায়গাটা হচ্ছে যুক্তিবিদ্যার ব্যবহারিক দিক, অর্থাৎ এই যে বৈধ যুক্তি মানুষ দিবে, বৈধ যুক্তি দেওয়ার ক্ষেত্রে যে ব্যবহারিক দিকগুলো রয়েছে এটাই হচ্ছে যুক্তিবিদ্যা। তিনি তার ধারণা থেকে এ কথাটি বললেন হচ্ছে আই.এম. কপি। পরবর্তীতে যুক্তিবিদ জে.এস. মিল, আরও একজন যুক্তিবিদ জে.এস. মিল, তিনি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় বলে অভিহিত করেছেন। মিলের মতে যুক্তিবিদ্যা যেহেতু যথার্থ চিন্তা পদ্ধতির নীতিমালার জ্ঞান দেয়, তাই নিঃসন্দেহে এটি একটি বিজ্ঞান। আবার যুক্তিবিদ্যা কিভাবে যুক্তি বা চিন্তা করলে সত্য জ্ঞান লাভ করা যায় বা ভ্রান্তির সম্ভাবনা থাকে না তার শিক্ষা দেয় বলে এটি কলাবিদ্যা বলা যায়। এই যে আমি পড়লাম, আপনাদের বুঝতে অনেক অসুবিধা হয়ে গেছে। প্রথমে আমরা দেখছি যে কপি বললেন যে যুক্তিবিদ্যার তিনি সবচেয়ে গুরুত্ব আরোপ করলেন যেটা ব্যবহারিক দিক থেকে। তিনি বললেন যে নিয়মকানুন পড়ে কোনো লাভ নাই যদি না সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবং পরবর্তীতে যুক্তিবিদ্যার ক্ষেত্রে মিল যেটা বললেন, মিল বললেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই, অর্থাৎ যুক্তিবিদ্যা শুধুমাত্র এই যে নিয়মকানুন সেগুলো নিয়ে আলোচনা করবেন, এটার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করবে। যুক্তিবিদ্যা তখনই পরিপূর্ণ হবে যখন যুক্তি দেওয়ার নিয়মকানুন নিয়ে আলোচনা করা হবে এবং এটার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হবে। আবার মেডিকেল স্টুডেন্টের বিষয়টা চলে আসলো বা আইন পেশার একটা স্টুডেন্টের কথা চলে আসলো। যখন একটা শিক্ষার্থী আইন পেশায় ভর্তি হয় কিংবা আইন বিষয় নিয়ে যখন পড়তে যায়, তখন প্রথমে তিনি আইন বিষয়গুলো সম্পর্কে পড়েন, পরবর্তীতে তিনি কোর্টে বা হাইকোর্টে হচ্ছে সেই বিষয়গুলো প্র্যাকটিস করেন, করার পরে তিনি একজন ভালো আইনজীবী হয়ে ওঠেন। ঠিক একইভাবে আপনি যদি একটা ভালো যুক্তিবিদ হতে চান তাহলে আপনার যুক্তির নিয়মকানুনগুলো পড়তে হবে এবং তার ব্যবহারিক যে দিক সেই দিকটিও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাই তিনি যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুক্তিবিদ্যার বিজ্ঞান বা যুক্তিবিদ্যার যেসব আকারগত দিক রয়েছে সেটা এবং যুক্তিবিদ্যার যেটি ব্যবহারিক দিক রয়েছে সেই দুটিতেই তিনি গুরুত্ব আরোপ করেছেন বা আলোচনা করেছেন। এজন্য তিনি বলছেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। বিজ্ঞান মানে হচ্ছে কোনো জ্ঞান অন্বেষণ করার জন্য বিভিন্ন নিয়ম কানুন বা একটি সুশৃঙ্খল নিয়মটাই হচ্ছে বিজ্ঞান। এজন্য তিনি বলেছেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। তার বক্তব্যের মাঝখানে আমরা এই জিনিসটা কিন্তু পরোক্ষভাবে পেয়েছি। আচ্ছা, পরবর্তীতে কয়েকটি বড় প্রশ্নের সম্মুখীন আমরা আপনাদের সামনে হয়েছি, যেগুলো আপনারা আপনাদের প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন, সৃজনশীল প্রশ্নের মধ্যে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, বড় প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে, ছোট প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে। বলা হচ্ছে প্রথম প্রশ্নটা যে যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা। এই প্রশ্নটা যদি শিক্ষার্থী আমরা আপনাদেরকে করি তাহলে আপনারা কি বলবেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ জোসেফ তিনি মনে করছেন যে যুক্তিবিদ্যাটা হচ্ছে কলা, কারণ তিনি যুক্তিবিদ্যার যেসব নিয়মকানুন সেই নিয়মকানুনের উপরে তিনি বেশি জোর দিয়েছেন। এবং যুক্তিবিদ জোসেফ বাদেও অন্যান্য কয়েকজন যুক্তিবিদ বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান। যুক্তিবিদ জোসেফ বলছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং অন্যান্য যুক্তিবিদরাও বললেন, অন্যান্য কয়েকজন যুক্তিবিদ বললেন যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান। প্রথমে তারা এটা বললেন বিজ্ঞান।
এবং পরবর্তীতে আমরা দেখলাম যে যুক্তিবিদ কপি যিনি ছিলেন, কপি বলছেন যে এটা হচ্ছে কলা। আমরা একটু আগের স্লাইডে যাই, স্লাইডটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কপি বলছে যে এটা কলা, এবং তার আগে এই যে জোসেফ যেটা বলছেন, জোসেফ বলছেন যে এটা হচ্ছে বিজ্ঞান। জোসেফ বলছেন বিজ্ঞান, কপি বলছেন হচ্ছে এটা কলা, এবং মিল বলেছেন এটা বিজ্ঞান এবং কলা উভয়ই। তাহলে এই যে পরপর যে তিনটা গেল, এইভাবে আপনারা উত্তরটা দিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কয়েকজন বিজ্ঞানী বললেন, কয়েকজন যুক্তিবিদ বললেন বা দার্শনিক বললেন যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, তারপরে একজন এসে বললেন যে যুক্তিবিদ্যা হচ্ছে কলা। এভাবে আপনারা ডেসক্রাইব করবেন। ডেসক্রাইব করার পরে আপনারা সবশেষে বলবেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। তখন কি করবেন আপনারা, তখন হচ্ছে এই যে জে.এস. মিলের যে যুক্তিটা আছে, তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা উল্লেখ করবেন। তাহলে প্রথমে আপনাদেরকে এই প্রশ্নের ক্ষেত্রে জবাব দিতে হবে যে বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যেটির মাধ্যমে কোনো জ্ঞান অন্বেষণ করা হয়, এটা হচ্ছে বিজ্ঞান। তারপরে যুক্তিবিদ্যা কেন বিজ্ঞান, কারণ যুক্তিবিদ্যায় আমরা বিভিন্ন যুক্তি পদ্ধতি বা যুক্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করি, যুক্তির নিয়মকানুন নিয়ে আলোচনা করি, এ কারণে যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। এবার বলতে হবে কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে মনে করেন বা আখ্যায়িত করেছেন। এরপরে দ্বিতীয়ত আমরা বলবো কলা। এখানে বলতে হবে যে কলা কি। কলা হচ্ছে কোনো একটি কিছুর ব্যবহারিক দিক বা প্রায়োগিক দিক। যুক্তিবিদ্যা এমন একটি বিষয় যেটি একদম সরাসরিভাবে প্রায়োগিক দিকের সাথে হচ্ছে সম্পর্কযুক্ত। শুধুমাত্র ভালো যুক্তি দেওয়ার নিয়মকানুন সম্পর্কে জানলেই হবে না, ভালো যুক্তি বাস্তবে দিতে হবে। এবার কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলে আখ্যায়িত করেছেন সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। সবার লাস্টে চলে আসবে মিল। এবার মিলের বক্তব্য অনুযায়ী আপনারা বলবেন যে আমরা দেখতে পাই যুক্তিবিদ্যা পর্যালোচনা করে যে যুক্তিবিদ্যায় যুক্তি নিয়মকানুন সম্পর্কে যেরকম আলোচনা করে এটা যেরকমভাবে গুরুত্বপূর্ণ, এবং এটার যে ব্যবহারিক দিক সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা সর্বশেষ এটা বলতে পারি যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। তাহলে আপনাদের কাছে যদি এই প্রশ্নটা আসে পরীক্ষায়, তাহলে আপনারা বলবেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই, এবং সেটা আপনারা সবার লাস্টে একটা কনক্লুশনে যাবেন। যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধরলাম, প্রথমে বলবেন বিজ্ঞান কি, যুক্তিবিদ্যা কেন বিজ্ঞান, কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন, দ্বিতীয়ত কলা কি, কেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা, এবং কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলে আখ্যায়িত করেছেন। এরপরে আপনারা আসবেন যে যুক্তিবিদ্যা, কেউ কেউ যুক্তিবিদ্যাকে কলা এবং কেউ কেউ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান মনে করলেও প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। এরপর আপনারা মিলের যে যুক্তিগুলো আছে বা মিলের যে সব কথাগুলো বলেছেন সেই কথাগুলো দিয়ে কিন্তু আপনারা এই বিষয়টি শেষ করবেন। এইভাবে আপনাদের এই যে ক্রাইসিসটা বা এই যে আপনাদেরকে প্রশ্নটা, সেই প্রশ্নটি কিন্তু সলভ হয়ে যাবে। আপনাদের জন্য জানিয়ে দিতে চাই যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। কেন বিজ্ঞান এবং কলা সেটা কিন্তু আজকের এই লেকচারটি আপনারা মনোযোগ দিয়ে যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনারা পরিষ্কার হয়ে যাবেন। দ্বিতীয়ত আরও একটি বিষয়ে আসে প্রশ্ন, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান আরও একটা নতুন শব্দ। যে আমরা এতদিন বিজ্ঞান বলতে জানতাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আবার আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি? আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে যে যখন কোনো একটি আদর্শকে সামনে রেখে আমরা কোনো জ্ঞান অনুসন্ধান করি বা কোনো নিয়মকানুন আমরা পদ্ধতি বের করি, তখন সেটাকে বলা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অর্থাৎ আমি যে জ্ঞানের অনুসন্ধান করব, সেই জ্ঞানের অনুসন্ধানের ক্ষেত্রে আমাকে একটি আদর্শকে মেনটেন করতে হবে। তো যখন যুক্তিবিদ্যা এই যে যুক্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করে বা যুক্তিবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তখন তার কি একটা আদর্শ থাকে না? অবশ্যই তার আদর্শ থাকে। তার আদর্শ হচ্ছে যে জিনিসটা সত্য হবে, জিনিসটা সুন্দর হবে, জিনিসটা মানব কল্যাণ হবে। একটা আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা তার আলোচনাগুলো এগিয়ে নিয়েছে। যুক্তিবিদ্যা এমন কোনো কিছু নিয়ে আলোচনা করেনি যেটা মানব কল্যাণ না, যেটা অসত্য, যেটা অসুন্দর, এগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না। অর্থাৎ যুক্তিবিদ্যার আলোচনার ক্ষেত্রের মধ্যে তার একটি আদর্শকে মেনটেন করে। এজন্য আমরা বলবো যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এটা সাধারণত 2 নম্বরের সৃজনশীল প্রশ্নে এসে থাকে। এটি আসলে আপনারা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করবেন। বইয়েও অনেক ভালো মতো লেখা আছে, বইটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। ক্লাসটি শুধুমাত্র ইনফর্মাল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, বইয়ের বিকল্প কখনোই অন্য কিছু হতে পারে না। আচ্ছা, এরপরে আরও একটি বিষয় বা আরও একটি বড় প্রশ্ন আপনারা ফেস করবেন, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান, যুক্তিবিদ্যা সকল কলার কলা। বলা হচ্ছে যে সকল বিজ্ঞানের বিজ্ঞান, অর্থাৎ যুক্তিবিদ্যাকে একটি খুব উচ্চমানের বা খুব শ্রেষ্ঠ একটি বিজ্ঞান বলে আখ্যায়িত করা হচ্ছে। এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি তাহলে আপনি এটা কি মেনে নেবেন? সেটার জন্য তো অবশ্যই বইটি পড়তে হবে। এখন আমি বলছি যে কেন যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান।
সুপ্রাচীন কাল থেকে আমরা দেখছি যে বিজ্ঞানের নানা রকম আবিষ্কার, নানা রকম প্রক্রিয়া বা নানা রকম তাদের কার্যক্রমগুলো চলছে। তো বিজ্ঞান যখন একটি থিওরি আবিষ্কার করে, নিউটন যখন তার মহাকর্ষণ তত্ত্বটি দিয়েছে, সেই তত্ত্ব দেওয়ার ক্ষেত্রে সে কী করেছে যে অনেকগুলো যৌক্তিক প্রক্রিয়া অতিক্রম করে তাকে একটি যৌক্তিক তত্ত্ব দিতে হয়েছে। তত্ত্বটা যদি যৌক্তিক না হতো তাহলে তো আমরা সেই মহাকর্ষ তত্ত্বটা মেনেই দিতাম না। ঠিক একইভাবে যে কোনো জ্ঞান যখন বিকশিত হয়েছে তখন আমাদেরকে বা যারাই বিকশিত করেছেন পূর্ববর্তী সময়ে, পরবর্তী সময়ে যখন বিকশিত করছেন বা প্রমাণ করছেন, এই প্রমাণের ক্ষেত্রে আমাকে অবশ্যই যুক্তির যে পদ্ধতি বা যৌক্তিকভাবে আমাকে আগাতে হচ্ছে। যখন সে যৌক্তিকভাবে একটা বিষয় আবিষ্কার করছে বা আগাচ্ছে, তার মধ্যে কিন্তু যুক্তিবিদ্যা নিহিত, কারণ যুক্তিবিদ্যা হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। তার কাজের মধ্যে যুক্তিবিদ্যার যে প্রায়োগিক দিক, সেই দিকটি কিন্তু উপস্থাপন হয়েছে। এজন্য বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান। আপনি এখন একটা নতুন একটা অনুসন্ধান করতে চান, নতুন একটা কিছু আবিষ্কার করতে চান, আপনাকে অবশ্যই, আপনার হয়তো বা যুক্তিবিদ্যা নামটা মাথায় নাও থাকতে পারে, কিন্তু আপনার কাজের মধ্যে যুক্তিবিদ্যার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য আমরা বলছি যে যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান। আপনি যে কোনো ধরনের অনুসন্ধান, যে কোনো ধরনের নিয়মকানুন চর্চা করতে যান না কেন, আপনাকে যুক্তিবিদ্যার সহায়তা বা যুক্তিবিদ্যা বিষয়টি তার মধ্যে চলেই আসবে। এজন্য আমরা বলছি যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান। এবং আরও একটি বড় প্রশ্ন বলা হচ্ছে যুক্তিবিদ্যা সকল কলার কলা। আমরা জানি যে কলা মানে হচ্ছে একটি শীর্ষ আর্ট বা এটা হচ্ছে ব্যবহারিক দিক। আমরা যে কোনো কিছুই যখন বলি, ধরেন আমি একটা আচরণ করলাম, যে আচরণটা হচ্ছে অযৌক্তিক, তাহলে আপনি সেই আচরণটা মেনে নেবেন না। আমি যদি একটা অযৌক্তিক কথা বলি, সেই কথাটা হচ্ছে আপনি মেনে নেবেন না। যে কোনো কিছুরই রিপ্রেজেন্টেশন, যে কোনো কিছুরই প্রায়োগিক দিক তখনই হচ্ছে সফল হবে যখন এটা হচ্ছে যৌক্তিক হবে। আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু মানুষ মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তার কাজের মধ্যে সেই সুন্দর কথা বা সেই ন্যায়ের যে প্রতিফলন, সেই প্রতিফলনটা নেই। অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, আমরা যদি মানব কল্যাণ চাই, আমরা যদি সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলেও কিন্তু আমাদেরকে এই যুক্তিবিদ্যার সহায়তা নিতেই হবে বা যুক্তিবিদ্যার যে কার্যক্রম সেটি আমাদের মধ্যে চলে আসবে। ধরুন আমি আপনাকে একটা বিষয় বোঝাতে চাই, এখন আমি যদি খুব রাগ করে আপনাকে একটা কথা বলি, তাহলে আমার এই রিয়াকশনের কারণে আপনিও কি করবেন, যে আমি যতই যৌক্তিক কথা বলি না কেন সেটি আপনি মেনে নেবেন না। কিন্তু আমি যদি খুব সুন্দরভাবে গুছিয়ে কেন এই বিষয়টি যৌক্তিক সেটি যখন আমি উপস্থাপন করতে পারবো, তখন কিন্তু আপনি আমার কথাটি শুনবেন। এটা তো হচ্ছে বলার মধ্যে। যে কোনো কাজের মধ্যে, যে কোনো জ্ঞান অনুসন্ধানের ক্ষেত্রে, যে কোনো ব্যবহারিক কাজেই যুক্তিবিদ্যার কাজটি হচ্ছে আপনাকে অবশ্যই কাজে লাগাতে হয় বা এর মধ্যে হচ্ছে চলে আসে। ডাক্তার যখন রোগীকে একটি কথা বলেন যে আপনি এইটা করবেন, আপনি প্রত্যেকদিন সকালে আধা ঘন্টা হাঁটবেন, এটা বললেই কিন্তু বিষয়টা হয়ে যায় না। রোগীকে বুঝিয়ে দিতে হয় যে হাঁটার উপকারিতা কী, কেন হাঁটতে হবে, এই ব্যাখ্যাটাও কিন্তু ডক্টর একজন পেশেন্টকে দিয়ে থাকেন। তখন কি হয় যে সেটি বেশি ইফেক্টিভ হয় বা সেটি হচ্ছে বেশি কার্যকর হয়। আর যদি আমি এমনি যদি বলে দিই আপনি এই ওষুধ খাবেন, এটা করবেন, আমি কারণটা ব্যাখ্যা করলাম না যে কেন খেতে হবে বা আসলে প্রবলেমটা কোন জায়গায়, তখন কিন্তু সেই রোগীটা ডাক্তারের কথাটাকে ততটা সিরিয়াসভাবে নাও নিতে পারে। অর্থাৎ এই যে আমাদের ব্যবহারিক দিক, আমাদের আচার আচরণ, আমাদের কাজকর্মের মধ্যে যখন যুক্তিবিদ্যার বিষয়গুলো বা যৌক্তিক প্রক্রিয়াটি চলে আসবে, তখন সে কাজটি অনেক বেশি ইফেক্টিভ হবে। সেজন্য বলা হচ্ছে যুক্তিবিদ্যা সকল কলার কলা। আমাদের যে কোনো ব্যবহারিক দিকের মধ্যেই যুক্তিবিদ্যা ব্যবহৃত হয়ে থাকে। এখন হয়তো বা আমরা অনেকেই যুক্তিবিদ্যা বিষয়টির নাম জানি না। ধরুন যে শিক্ষার্থীটা মানবিকে পড়ে না, সে হয়তো বা যুক্তিবিদ্যা বিষয় নামই জানে না, কিন্তু তার কার্যক্রমের মতো কিন্তু যুক্তিবিদ্যার উপস্থিতি থাকতে হবে। থাকলেই সেই জিনিসটি কল্যাণকর এবং সেই জিনিসটি অনেক বেশি কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত হতে পারবে। এই প্রশ্নগুলোর পরে আমরা পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর। এবার পরিসরের ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে স্কোপ। স্কোপ শুনে আমরা অনেকে মনে করি সুযোগ, এরকম একটা কিছু। আসলে পরিসর হচ্ছে যে কোনো বিষয়ের ক্ষেত্র। বলা হচ্ছে ইংরেজি স্কোপ শব্দের বাংলা পরিভাষা হলো পরিসর। এই যে পরিসর শব্দটা আমরা অনেকেই পরিচিত নয় পরিসরের সাথে। পরিসর বলতে পরিধি, ক্ষেত্র বা বিষয়বস্তুকে বোঝায়। যেমন যখন আমরা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ভিতরে থাকি, সেই প্রতিষ্ঠানের ভিতরে ধরেন আপনি হচ্ছে একটা চাকরি করেন, তো চাকরি করলে আপনি কিছু কিছু কাজ সেই আপনার পদ অনুযায়ী কিছু কিছু কাজ করতে পারেন, কিছু কিছু কাজ করতে পারেন না। তো আপনার কি থাকে, একটা নির্দিষ্ট একটা গণ্ডি থাকে বা একটা পরিধি থাকে, এটাকেই বলা হয় হচ্ছে স্কোপ।
অর্থাৎ এই যে যুক্তিবিদ্যা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, যুক্তিবিদ্যা আসলে আমাদের বাস্তব জীবনের কোন কোন দিকগুলোর সাথে জড়িত, যুক্তিবিদ্যা আসলে কি কি নিয়ে আলোচনা করে, যুক্তিবিদ্যার স্কোপটা কত বড় বা পরিসরটা কত বড়, এটিই হচ্ছে যুক্তিবিদ্যার এই স্লাইডের আলোচনার বিষয়। বলা হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর বলতে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তুকে বোঝায়। অর্থাৎ যুক্তিবিদ্যা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর। মেডিকেল সায়েন্স যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো মেডিকেল সায়েন্সের বিষয়। ইঞ্জিনিয়ারিং বিষয়ে যেসব জিনিস আলোচনা করা হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়। প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট আলোচনা করার কতগুলো বিষয় রয়েছে। যেমন আমি সাংবাদিকতা বিভাগে পড়ি, তো আমার বিভাগে যেসব জিনিস পড়ানো হয় বা আমার সাবজেক্টে যেসব জিনিস নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমার সাবজেক্টের পরিসর। ঠিক একইভাবে যুক্তিবিদ্যারও কতগুলো পরিসর রয়েছে। যুক্তিবিদ্যাকে আমরা বলছি চিন্তার বিজ্ঞান, কিন্তু মনের সব চিন্তাই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। আমাদের মনের মধ্যে নানা রকম ইচ্ছা হয়, নানা রকম চিন্তা আসে, যেমন আমাদের অনুভূতি আছে, ইচ্ছা আছে, আমাদের আবেগ আছে। এই বিষয়গুলো কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। এখন আমরা আবেগে কাউকে বলে ফেলি যে আমি তোমাকে ভালোবাসি, এই যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য কোনো বিষয় নয়, কারণ এটা হচ্ছে আমার একটা ইমোশন, এটা হচ্ছে আমার একটা আবেগ। আবেগ নিয়ে যুক্তিবিদ্যা কিন্তু আলোচনা করে না। অনুভূতি, আমাদের ভালো লাগা খারাপ লাগা আমরা একজন আরেকজনকে জানাই, আমরা ইমোশনালি একজনকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। এই ইমোশনালি যে বোঝানোর বিষয়টা, এটা কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। যুক্তিবিদ্যা যুক্তির মাধ্যমে কথা বলে। এবং ইচ্ছা, আমার ইচ্ছা হচ্ছে যে এখন আমি একটা পাখি হয়ে যাব, পাখি হয়ে আমি আকাশে উড়বো, আমার দুইটা ডানা হয়ে যাবে। এই যে ইচ্ছাটা, এটা যখন আমি মুখে বলবো মানুষ বুঝবে যে এটা ইচ্ছা, এটা কিন্তু আর যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে গেল না। তাহলে এই বিষয়গুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। যুক্তিবিদ্যা কেবলমাত্র চিন্তা নিয়ে আলোচনা করে, যৌক্তিক চিন্তা নিয়ে আলোচনা করে, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি। এবারে বলা হচ্ছে যে এই যে আবেগ, ইচ্ছা, অনুভূতি, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। কাজেই চিন্তা বিষয়টা আপনারা গুলিয়ে ফেলবেন না। চিন্তা বলতে এখানে যৌক্তিক চিন্তা, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি, সেটাকে বোঝানো হয়েছে। কিন্তু যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো চিন্তা, আর এই চিন্তা হলো ভাষায় প্রকাশিত চিন্তা বা যুক্তি, যেটা আমরা আপনাদেরকে আগেই বলে দিলাম। যুক্তিবিদ্যায় বৈধ যুক্তি পদ্ধতির জন্য কিছু সহায়ক যুক্তি পদ্ধতি রয়েছে, যেমন সার্বিক ধারণা, অবধারণ, যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ। এই যে বিষয়গুলো হচ্ছে যুক্তিবিদ্যার মধ্যে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। এগুলো হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর, অর্থাৎ যে যে বিষয়গুলো যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তারপরে আবার বলছে যে অনুমানের ক্ষেত্রে আমরা অবরোহ অনুমান, আরোহ অনুমান, এগুলো হচ্ছে আমরা যুক্তিবিদ্যার মধ্যে আলোচনা করব। অর্থাৎ যা নিয়ে আর কি আমরা আলোচনা করি, অনুমান নিয়ে আমরা আলোচনা করব, যুক্তি নিয়ে আমরা আলোচনা করব। এই যে যুক্তিবিদ্যা বিষয়ের মধ্যে আমরা যা যা বিষয়ে আলোচনা করব, এগুলো হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার পরিসর বা যুক্তিবিদ্যার স্কোপ। বলা হচ্ছে আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা উভয়ই যুক্তিবিদ্যার পরিসরভুক্ত। অর্থাৎ আমরা যুক্তিবিদ্যার পরিসরের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় পেয়ে গেছি, যেসব বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। এই পরিসর পড়ানোর অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই যে ইন্টারমিডিয়েটের মধ্যে যুক্তিবিদ্যা বিষয়টি পড়বো, তার মধ্যে যে যে বিষয়গুলো আসবে সেগুলোও কিন্তু অনেকটা এখানে চলে আসলো। এর পরবর্তীতে আমরা যেটি আলোচনা করব সবশেষে, সেটি হচ্ছে আমরা একটি সৃজনশীল প্রশ্ন আপনাদের সাথে সমাধান করার চেষ্টা করব। আমরা চেষ্টা করেছি প্রথম অধ্যায়ের বিষয়গুলো আলোচনা করার জন্য। এখন দেখি আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিজেরা সমাধান করতে পারি কিনা। বলা হচ্ছে যুক্তিবিদ্যা ক্লাস শেষে আজাদ বলল যুক্তিবিদ্যা প্রকৃতপক্ষে কলাবিদ্যা। বলা হচ্ছে যুক্তিবিদ্যা প্রকৃতপক্ষে কলাবিদ্যা। লিমনের বিরোধিতা করে বলল যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান। তাদের বিতর্কের এক পর্যায়ে মিমি এসে বলে যুক্তিবিদ্যা আদি কলা ও সেরা বিজ্ঞান। ঠিক আছে, এটা হচ্ছে আমার উদ্দীপক। তিনটা ফ্রেন্ড তিনটা কথা বলেছেন। ওকে, তাহলে প্রথম শব্দটির হচ্ছে যে যুক্তিবিদ্যার জনককে আমরা জানি, যুক্তিবিদ্যার জনক হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল। এক লাইনের জবাব 1 নম্বর আপনারা এমনিতেই পেয়ে যাবেন। লজিক এর ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো। আমরা জানি যে লজিক শব্দটি এসেছে লজিকই শব্দ থেকে। লজিকই শব্দটি লোগোস শব্দের বিশেষণ। লোগোস শব্দের অর্থ হচ্ছে ভাষা, চিন্তা, এই বিষয়টা। তাহলে এবং সেই অনুযায়ী সেই ভাষা বা চিন্তা সম্পর্কিত যুক্তিবিদ্যার যে সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাটি আপনাদেরকে দিতে হবে। তাহলে এখানে কিন্তু দুটি বিষয় চলে আসবে। প্রথমে হচ্ছে যে এই যে লজিক শব্দটি ব্যুৎপত্তিগতভাবে এর অর্থটা কি, সেই অর্থটা চলে আসবে এখানে প্রথম অংশে, যে কোন শব্দ থেকে এসেছে, শব্দের অর্থ কি, এবং সেই অর্থের আলোকে যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা আপনাদেরকে দিতে হবে। যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত যে যুক্তি, ভাষায় প্রকাশিত চিন্তার যে ধারণাটি রয়েছে সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। এইভাবে আপনাদেরকে দুটো প্যারা করে এই দ্বিতীয় প্রশ্নের জবাবটি দিতে হবে। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে উদ্দীপকে যুক্তিবিদ্যা সম্পর্কে আজাদ ও লিমনের বক্তব্যটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে আজাদ বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি কলা এবং
আমরা দেখতে পাচ্ছি লিমন বলছে যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। তাহলে কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলেছেন এবং কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে হচ্ছে বিজ্ঞান বলেছেন এবং কেন কলা বলেছেন, কেন বিজ্ঞান বলেছেন, সেই বিষয়টি হচ্ছে আলোচনা হবে 3 নম্বর প্রশ্নে। এবং 4 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মিমির বক্তব্যটি বিশ্লেষণ করো। মিমি বলছেন যে যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। কেন যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই সেটা কিন্তু আপনারা যুক্তিবিদদের যুক্তির আলোকে বা যুক্তিবিদরা যে কথা বলেছেন তার আলোকে হচ্ছে আপনারা বলবেন এবং নিজেরা হচ্ছে ডিসিশনটা কনক্লুশনে হচ্ছে দিয়ে দিবেন। এইভাবে আপনারা এই সৃজনশীলটি কিন্তু সমাধান করতে পারেন। প্রথম অধ্যায়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা চেষ্টা করেছি যে যুক্তিবিদ্যার বেসিক বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।